একটা যে কোনো জায়গার ডিসিএসপি তাদের কথা দাঁড়িয়ে যায়। এনসিপি তো মনে করে সে বাংলাদেশের মালিক এই মুহূর্তে, আমি আপনি তার প্রজা। এনসিপির মধ্যে ইতিমধ্যে ৩, ৪টা ৫টা ভাগ হয়ে গেছে, টুকরা হয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্রের ঘিটা এখন নিচের দিকে, আপনাকে তুলতে গেলে ওইখানে আঙ্গুলটা বাঁকা করতে হবে। দেখেন, এনসিপির ভবিষ্যৎ ছিল যেটাই হোক, তারা যে বয়সে ছাত্র রাজনীতি করার কথা সেই বয়সে মূল রাজনীতিতে চলে গেছে, মানে বাসের আগে কোঞ্চা গেছে। তারপরেও কিছুটা ভবিষ্যৎ ছিল যদি শেখার মতো মানসিকতা থাকতো। তারা এক নাম্বার জেনজি বলতে তারা অজ্ঞান যে তারা বিশ্ব, তারা সব কিছু, তারা ওই যে নজরুলের কবিতার মতো। তো তারা এটা মনে করে যাকে যা খুশি বিহেভ করা শুরু করলো, যার সাথে যে কোনো আচরণ করা শুরু করলো, যাকে যে কোনোভাবে ধমকানো শুরু করলো। রাজনীতি তো এটা না। ভাসানী যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করেছিল, তারা কি কথায় কথায় ধমক দিতেন? 2 বছর 5 বছর পরে একটা খামোশ বলে চিৎকার দিতেন, শেষ, কাজ হয়ে যেত। তো এরা যখন এই ধরনের অবস্থা করলো এবং সেই সাথে মানুষ সব কিছু সহ্য করতে পারে, ধমকও তাও সহ্য মেনে নিয়েছিল, কিন্তু যখন তারা নিজেরা ইনকামের জন্য নেমে গেল আজান দিয়ে, আরে একটা বড় মানুষ একটা কলেজে প্রিন্সিপাল গেলে সে বললে 5 টাকার কাজ হয় না, কিন্তু একটা এনসিপি যে যারে সে জন্ম দিয়েছে না, শুধু তার সে নাতির বয়সী, সে বললে কলেজ শুদ্ধা তুলে আনা যায়। সিনিয়র সচিব পরিবর্তন, হ্যাঁ, সিনিয়র সচিব পরিবর্তন হয়ে যায়, সেটাই বললাম যে একবার সহ তুলে আনা যায়। শুধু তাই না, 100, 200, 500 কোটি, 1000 কোটি টাকার বদলি, ট্রান্সফার, যেমন বড় বড় তিতাস কি জানি জিএমটিএম থাকে না, এগুলা নাকি বিরাট মানে খরচাপাতি বদলির জন্য লাগে, সেগুলো পর্যন্ত তাদের আঙ্গুলি হলেও না চলে। একটা যে কোনো জায়গার ডিসিএসপি তাদের কথা দাঁড়িয়ে যায়। সেই এনসিপির আজকে এমন অবস্থা হয়েছে যে 1-2টা ইলেকশনে যখন তারা অ্যাটেন্ড করেছে, তখন বুঝেছে যেখান থেকে তাদের শুরু ছিল, সূচনা ছিল, সেখানে তারা ডাব্বা মেরেছে। হ্যাঁ, বলতেই পারেন যে আপনার ছাত্রদল কী করেছে। আমার ছাত্রদল তো 15.5 বছর ঢুকতেই পারে নাই, সেটা তো আমরা মানতেই পারি নাই। আরেকটা হলো ওখানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু এনসিপির সঙ্গে ইঞ্জিনিয়ারিং হয় না, কারণ এনসিপি তো মনে করে সে বাংলাদেশের মালিক এই মুহূর্তে, আমি আপনি তার প্রজা। তো সেই জায়গায় এনসিপি যে কাজগুলো করছে আজকে সর্বশেষ পজিশনে, সে এখন পর্যন্ত ঠিক করতে পারছে না সে কার সাথে কাজ করবে। এনসিপির মধ্যে ইতিমধ্যে 3, 4টা 5টা ভাগ হয়ে গেছে, টুকরা হয়ে গেছে। এক ভাগ মনে করে বিএনপির সাথে ইলেকশন করলে বেটার হবে, ক্ষমতায় যাওয়া যাবে। আরেক ভাগ মনে করে জামাতের সঙ্গে ইলেকশন করলে বেটার হবে, ওরাই বোধহয় ক্ষমতায় যাবে। আরেক ভাগ মনে করে না, আমরা একলাই 100, আমরাই 4-5টা মিলে 8-10টা মিলে একটা ছোট ছোট কমিটি দল নিয়ে করব, সেটার উপর আমি ছড়ি ঘুরাতে পারবো, জামাতের সঙ্গে পারবো না, বিএনপির সঙ্গে তো পারবোই না ছড়ি ঘুরাতে, এদের সঙ্গেই থাকি, এটা নিয়ে করবে। আরেক গ্রুপ মনে করছে আমি কোনটায় যাব, কার সাথে সাপোর্ট দিব, এটাই নিয়ে চিন্তা করতে পারছে না। এই অবস্থা যদি এনসিপির হতে থাকে, তাহলে আপনি মনে করেন আগামী দিনে এনসিপি এই নির্বাচনে, আমার বলতে খুব খারাপ লাগছে, আমি তাদের মায়ের বয়সী, এই দিনে আমি বলে যাচ্ছি, এই ইলেকশনে অ্যাটেন্ড করার পরে তাদের রেজাল্ট দেখে তাদের অস্তিত্ব সংকটে এমনিতেই আছে, বাকিটুকু অস্তিত্ব থাকবে না। আজকের যে প্রধান উপদেষ্টা, উনি একটা দল বানিয়েছিল 11 সময়, সেই দলের মানে আমরা বলি যে মুসলিম লীগের তো এখন চেয়ার আছে তো পায়া নাই, টেবিল আছে তো মাথা নাই, এরকম বলি, ওনাদের কিছুই ছিল না, চেয়ার টেবিলের অস্তিত্বই ছিল না, পায়া তো থাকা দূরের কথা। তো সেই তারা আবার কিংস পার্টি এখনও বানিয়েছে। তো সেই কিংস পার্টি কি করবে, এইবারও উনি ডাব্বা খেয়েছেন এই জায়গায়। এটা যদি ডাব্বা খায়, তাহলে বিএনপিও যদি ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়, তাহলে ইঞ্জিনিয়ারিংটা কি জামায়াতে ইসলাম করবে, বা জামায়াতে ইসলামকেই কি আমরা সম্ভাবনাময় দল হিসেবে দেখছি? দেখেন, এইখানে একটা কথা আছে, এইখানে দেশীয় অপরাজনীতি একটা সুশীল সমাজ বলে খ্যাত, কিন্তু সুশীল না, আমি অরিজিনাল সুশীলদের এই কথাটা বলছি না, তথাকথিত সুশীলদের বলছি। সেটার সাথে আন্তর্জাতিক জিওপলিটিক্স যারা মুরলেরা কাজ করছে, তারাই মেটিকুলাস ডিজাইন বলেন আর আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, ঘটনা একই। ওই গ্রামে বলে যে সুতিলে ঠ্যাং পইতে নে যায়, আপনি যেদিকেই শুবেন আপনার উল্টা দিকে আপনার পা থাকবে। তো সেই অবস্থায় আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সেই জায়গায় যদি এখনও সম্পূর্ণ প্রত্যেকটা দল যদি সোচ্চার না হয়, তারা যাকে মনে করবে, দেখবেন আপনি কোনো কোনো দল বলে আমাদের এখানে তো এখন বিদেশিরা অনেক আসে, আমরা তো আগামী দিনে ক্ষমতায় যাব, আমাদের সাথে এখন অনেক আন্তর্জাতিক মানের কথা হয়, আমি তো নিজেকে এখন অনেক বড় কিছু মনে করি। এটা কিন্তু ছোটখাটো কোনো নেতা বলেন, একদম প্রথম দ্বিতীয়। এবং যারা সুবিধা পাবে তারা কেন সোচ্চার হবে? আসলে যারা সুবিধা পাবে
তারা তো সুবিধার মধ্যেই আছে, তাদের কিন্তু তারা প্রথম চায় কি নির্বাচন না হোক। নির্বাচন না হলে যে লাভটা সেটা হলো আমি তো এমনিই সরকারের ঘাড়ে উঠে বসে আছি কান ধরে, সরকারের এদিক ওদিক তাকানোর কোনো ক্ষমতা নাই। যদি কিছু হয় তাহলে দায় দায়িত্ব সরকার নিবে, আমি তো কিছুই না, আমার তো কোনো পদ পদবি নাই। তাহলে এই 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 মজার চেয়ে কিন্তু আর কোনো মজা হয় না। এবং ইতিমধ্যে ওই সময়টায় নিতে নিতে আমি আমার দলটাকে আরও একটু পুক্ত বানাবো, এটা আমার তো কোনো সমস্যা নাই। বরং সে যদি সরাসরি ক্ষমতায় আসে তখন সমস্যা, তার জবাবদিহির সমস্যা, তার সব কিছুতে দখল করলে আপনি 2 আনা নিলে আমাকে 1 আনা দিতে হবে, ওই ভাগাভাগির সমস্যা, এগুলো এখন তার কিছুই লাগছে এবং না। এই কথাগুলো আসলে নীলুফার চৌধুরী খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে গত 1.5 বছর ধরে বিএনপি বলছে যে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে বা কম্প্রোমাইজ করে করে আসছে। বিএনপি আসলে এই ব্যাপারটা সম্পর্কে কিছু করছে না কেন? সব তো বুঝতে পারছে যে আসলে আশেপাশে কি হচ্ছে। বিএনপি তার কি কোনো স্ট্যান্ড নেয়ার নেই? আমার কাছে যা মনে হয়, একটা হাতিকে যদি আপনি অনেক দিন বেঁধে রাখেন, পরে যদি প্লাস্টিকের চেয়ারও বেঁধে রাখেন, হাতিটার রশিটা খুলে মনোবল হারিয়ে গেছে। ওই প্লাস্টিকের চেয়ারকেও সে একটা দত্ত মনে করে, সে আর নড়াচড়া করে না। বিএনপি যে, সরি টু সে, আমি এই দলটাই করি, তারপরেও আমি বলছি বিএনপি যেটুকু পারে নিজের দলের সঙ্গে পারে, আমাদের মতো পোর খাওয়া লোকগুলারে যতটা ধাক্কা দিতে পারে। বিএনপি ওই জায়গাটায় মনে করে যে এরা যদি কষ্ট পায়, রুষ্ট পায়, যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে আমি কি করব। কিন্তু আপনাকে ওই যে বলছে না জামাতের সেক্রেটারি যে আঙ্গুলকে বাঁকা করতে হবে, ঘি আমার চাই, আমার ঘি চাই বা না চাই, আঙ্গুল একটা পর্যায়ে ঘি যখন নিচে নেমে যায় তখন আপনাকে আঙ্গুল বাঁকা করে তুলতে হয়। প্রথমের ঘিটা আঙ্গুল বাঁকা না করলেও চলে। বাংলাদেশের গণতন্ত্রের ঘিটা এখন নিচের দিকে, আপনাকে তুলতে গেলে ওইখানে আঙ্গুলটা বাঁকা করতে হবে, সময় এবং সুযোগ বুঝে। এই জিনিসটা যত তাড়াতাড়ি যে দল বুঝবে, যে দলের পাওয়ার আছে, পাওয়ার ইউটিলাইজ করার ক্ষমতা আছে, ইউটিলাইজ করার পাওয়ার আছে, তারা বুঝলে দেশের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। আর যদি তারা না বুঝে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, দেশটাকে আবার ডুবাবে এবং জনগণ এই অবস্থার মধ্যেই যাবে যে আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্টের সময় চালের দাম 80 টাকা, 90 টাকা, ফ্যাসিস্টের বাইরে চালের দাম 100 টাকা। ওকে, এটিও তাজ রহমান। আপনাদের